রাষ্ট্রে যখন পচন শুরু হয়, ভাই তারা ভেরি বেসিক পাচ্ছে না, সেখানে আপনি তাদেরকে ট্যাবের কথা বলছেন। তার রাস্তা নাই, স্কুলে যাওয়ার মতন একটা রাস্তা নাই, বাসের একটা সাঁকো নাই। নির্বাচিত হওয়ার পরে কয়েক হাজার কোটি টাকা কিভাবে যেন ইনকাম করবেন। আপনার সন্তানকে এলাকার স্কুলে পড়াতে হবে। আমি বড় হওয়ার সাথে সাথে আমি ধীরে ধীরে বুঝতে পেরেছি, যখন আমি আমার কর্মক্ষেত্রে গেছি বিশেষ করে, যে আমি আসলে চারপাশে যা দেখে বড় হয়েছি তার বাইরেও একটা বিশাল পৃথিবী আছে যেটার ব্যাপারে আমার কোনো ধারণা নেই। এবং পরবর্তীতে যখন আমি গ্রামে গিয়ে কাজ করা শুরু করলাম, তখন আমি বুঝলাম যে আমি যেখানে ছিলাম সেটা এক বাংলাদেশ, আর আমি এখন যেখানে আছি সেটা সম্পূর্ণ আরেকটা বাংলাদেশ। সো আপনারা যদি একমুখী কোনো সমাধানের কথা বলেন, সেটা কখনো এই বাংলাদেশে ঠিকভাবে কাজ করবে না। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে এবং একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে একটা বিষয়ে আমার উপলব্ধিতে এসছে যে আমরা সাধারণত এমপি হিসেবে কাদের দেখি? যাদের কয়েকশো কোটি টাকা ব্যাংক ঋণের খেলাপি আছে এবং যারা নির্বাচিত হওয়ার পরে কয়েক হাজার কোটি টাকা কিভাবে যেন ইনকাম করবেন। এবং একজন গার্মেন্ট ব্যবসায়ী যিনি কখনো রাজনীতি করেন নাই, তিনিও যেমন এমপির দৌড়ে অনেক এগিয়ে থাকেন, তেমনি আবার দেখা যায় যে যার হয়তো কোনো নোন সোর্স অফ ইনকাম নাই, কোনো পেশা নাই, তিনিও কিন্তু এমপি হবার জন্য শত শত কোটি টাকা বিনিয়োগ করতে দুইবার চিন্তা করেন না। আমার কাছে মনে হয় শিক্ষা এবং স্বাস্থ্যের ব্যাপারে বাংলাদেশে নো কম্প্রোমাইজে যাওয়ার সময় এসছে। আপনি যদি এমপি হতে চান, আপনার সন্তানকে এলাকার স্কুলে পড়াতে হবে। মানে আমি যদি এটাকে কিছুটা শিথিল করি, আপনাকে জেলা স্কুলে অন্তত পড়াতে হবে। আমি সরাইলের এমপি, আমার সন্তানকে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্কুলে পড়তে হবে। আমি কিন্তু আমার ইলেকশনে আমি ওয়াদা করেছি আমি আমার এলাকায় চিকিৎসা নেব, এবং আমি কিন্তু সেটা নিচ্ছি। এখন আমার বড় কোনো সাংবাদিক ভাইরা খেয়াল রাখেন কিন্তু, হ্যাঁ আমি নিচ্ছি, কিপ আ নোট, আমি নিচ্ছি। এবং আমার বড় কোনো অসুখ নাই, হলে হয়তো আমি জেলার হসপিটালে যাব। এইগুলো যদি আমরা ম্যান্ডেটরি না করি এবং এটা করেন, দেখবেন এমপি হওয়ার দৌড়ে যারা শত শত কোটি টাকার ঋণ খেলাপ নিয়ে দৌড়াচ্ছে তাদের কাউকে আপনি খুঁজে পাবেন না। 3 হচ্ছে, আমরা যদি আমাদের শিক্ষকদের, আমার পূর্ববর্তী বক্তা যে কথাটি বলে গেলেন, বেতন ঠিক না করতে পারি, মানে মোটামুটি একটা মানে আমাদের মূল্যস্ফীতি এখন 9 পয়েন্ট সামথিং, আর আমাদের মজুরি বৃদ্ধির হার 8 পয়েন্ট সামথিং। আর সেখানে আমি একটু আগেই শুনছিলাম একজন বক্তা বলছেন প্রাথমিক শিক্ষকদের বেতন 3,500 টাকা, প্রিন্সিপালের 3,500 আর টিচারদের 3,000। মাইনা বাড়িয়ে দিলে আর দুর্নীতি হবে না। দুর্নীতির কারণ হিসেবে আর্থিক অসমর্থতার কথা বা অসচ্ছলতার কথা বলেছে। আপনি মনে করেন যে শুধু মাইনার ক্ষেত্রে ন্যায্য করে বাড়াতে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, দিলেই কি দুর্নীতির সমস্যা মিটবে কিনা? আমি কিন্তু দুর্নীতির কথা বলিনি, আমি বলেছি তাহলে যোগ্য লোক শিক্ষকতাতে উৎসাহী হবেন। আচ্ছা, আমরা তো যোগ্য শিক্ষকই পাই না ভাই। ক্লাস 5 এর একটা ছেলে রিডিং পড়তে পারে না, ইংরেজিতে একটা লাইন শুদ্ধ করে বলতে পারে না। বিদেশে সবচেয়ে ব্রিলিয়ান্ট যারা, তারা শিক্ষকতায় যান, সবচেয়ে মেধাবীরা। আর আমাদের দেশে যান বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য এবং পদগুলোতে যান যাদের দলীয় পরিচয় আছে। আমরা আমাদের প্রাইমারি লেভেল থেকে শুরু করে সেকেন্ডারি পর্যন্ত আমরা শিক্ষকদের বেতন কাঠামো আমাদের আবার নতুন করে ভাবতে হবে, যাতে সবচেয়ে মেধাবীরা শিক্ষকতাতে যান। শিক্ষকরা কোচিং করেন কেন? হ্যাঁ, একটা সময় তো টাকা থেকে টাকার লোভ তৈরি হয়, কিন্তু প্রথমে তারা যখন কোচিং এ যুক্ত হন তখন তাদের বেয়ার নেসেসিটি, যেটা তাদের একেবারে ন্যূনতম প্রয়োজন, সেটাকে পূরণ করবার জন্য তাদের কোচিং এ ঢুকতে হয়, না হলে তো তারা সংসারই চালাতে পারবে না। একজন বাবার কাছে যখন দুটো প্রস্তাব আসে, একটা শিক্ষকের আর একটা ব্যবসায়ীর, বাবা বলে, বা একজন আমলার, বাবা বলে ধুর শিক্ষকের সাথে কি বিয়ে দেবো, সারা জীবন মেয়ে আমার কাঁদতে কাঁদতে পার করবে,
মানে ঠিক মতো চলতে পারবে না, তার চেয়ে আমি ব্যবসায়ী বা আমলার কাছে মেয়েকে বিয়ে দেই। কিন্তু দেশের আমাদের মানে উন্নত দেশগুলোর দিকে তাকান, সেখানে ব্রিলিয়ান্ট মানুষজন শিক্ষকতায় যায় এবং তারা সেখানে থাকে। আর আমরা যখন শিক্ষকের ট্যাবের বিষয় নিয়ে আলোচনা করছি, আমার গ্রামে চুনটা ইউনিয়ন বলে একটা ইউনিয়ন আছে, আমি সেটা বলছি কারণ আমি নিজে ওখানে গেছি। হাঁটু পানি ডিঙিয়ে, ডোবার ময়লা হাঁটু পানি ডিঙিয়ে বাচ্চারা স্কুলে যায়। তো তারা তাদের ট্যাব বলেন আর ই লার্নিং বলেন আর কি কি যেন ইন্টারনেট ভাই তারা ভেরি বেসিক পাচ্ছে না। সেখানে আপনি তাদেরকে ট্যাবের কথা বলছেন, তার রাস্তা নাই, স্কুলে যাওয়ার মতন একটা রাস্তা নাই, বাঁশের একটা সাঁকো নাই। আমরা কিন্তু এখন ওখানে পড়ে আছি। সো আমি যখন আমার কনস্টিটিউয়েন্সি পলিটিক্সটা শুরু করলাম, আমি দেখলাম দিস ইজ অ্যানাদার বাংলাদেশ। ওই হোলি ক্রসের মিশনারি পরিবেশ থেকে যেমন ভিকারুন্নেসার সাধারণ পরিবেশে গিয়ে আমি বুঝলাম যে আকাশ আর পাতালের ডিফারেন্স। একইভাবে ঢাকা থেকে যখন আমি জীবনে প্রথম গ্রামে ঢুকলাম, আমি দেখলাম ও খোদা, এটা তো দ্যাটস অল টুগেদার ডিফারেন্ট ওয়ার্ল্ড। সো এই জায়গাগুলো আমার মনে হয় যে আমাদের একটু নজর দেয়া দরকার। আর দলীয়করণের কথা আর কি বলবো বলেন। দলীয়করণ তো এখন স্কুলের ম্যানেজিং কমিটি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পর্যন্ত। আমি নিজে শিক্ষক পরিবারের সন্তান। আমার নানা ছিলেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান, আমার মা ছিলেন সেকেন্ডারি এন্ড হায়ার এডুকেশনের ডিরেক্টর জেনারেল, এবং নায়েমের সঙ্গে খুব ভালোভাবে যুক্ত ছিলেন প্রফেসর রাশিদা বেগম, আমার মা। সো আমার খালারা সবাই কলেজের শিক্ষকতা করেছেন। শিক্ষক পরিবার থেকে এসেছি। আপনার পিতা জাতীয় শিক্ষক ছিলেন। তো যাই হোক, এখন আমাদের শিক্ষকদের যে জীবন আমি দেখে এসেছি এবং তাদের যে মরাল প্রিন্সিপাল আমি আমার ব্যক্তি জীবনে প্রত্যক্ষ করেছি, এটা এখন আর আমি কোথাও দেখি না, এবং সেজন্য আমি শিক্ষকদেরও এককভাবে দোষ কোনোভাবেই দিতে পারবো না। রাষ্ট্রে যখন পচন শুরু হয়, সেটা হেলথেও এফেক্ট করবে, এডুকেশনেও এফেক্ট করবে, সোশ্যাল সেফটিতেও এফেক্ট করবে, সিকিউরিটিতে এফেক্ট করবে, ইকোনমিতে এফেক্ট করবে, সবখানে। রাজনীতি ঠিক না হলে কিচ্ছু ঠিক হবে